বছর 5ই আগস্টের সরকার পরিবর্তনের খবর ভারত আগে থেকে জানতো। 9 মাস গড়িয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া পাবলিকলি সেভাবে কোনো কিছু বলছেও না বা করছেও না। তাদের কোনো ইন্টারেস্টই নেই বাংলাদেশকে ফেরত পাওয়া। ভারত জানতো শেখ হাসিনা সরকারের পতন হবে, পতন হলে নতুন যে ইন্টারিম সরকার আসবে, এক্ষেত্রে চীনের আধিপত্য কমানো যাবে। এই ইন্টারিম সরকার আমি চীনের আধিপত্যর আগে আমি বলবো, চীনের আধিপত্যটা পরে আসছে। আমি বলবো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাইলেন্ট পার্টনার ছিল। শেখ হাসিনা নিজেও টেলিফোনে বলছেন যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটি ষড়যন্ত্রের প্রেসক্রিপশনটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। তাহলে কি আমরা এই কনক্লুশনে আপনার কথা থেকে আসতে পারি বা আপনার প্রতিবেদন থেকে আসতে পারি যে ভারতও এই সরকার উৎখাতের সাথে জড়িত আমি বা মৌন সম্মতি রয়েছে? এক্স্যাক্টলি, পাবলিক নলেজ অনেক ক্ষেত্রে যে বাংলাদেশে এমন কিছু ঘটে না যেটা ভারতের সংস্থারা জানে না। তো এই ক্ষেত্রে এই জিনিসটা বিলিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে বাংলাদেশে ওই সময় যা ষড়যন্ত্র ঘটছিল বা যা কার্যকলাপ চলছিল সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা জানত। যে ভারতও এই সরকার উৎখাতের সাথে জড়িত আমরা জানতাম এবং আমরা সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা মার্কিন যুক্তরাষ্ট্রকে করে দিয়েছি। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে 5ই আগস্টের সরকার, গত বছর 5ই আগস্টের সরকার পরিবর্তনের খবর ভারত আগে থেকে জানতো এবং শেখ হাসিনা সরকারের এই যে পতন ঘন্টাটা ভারত জেনেও নীরব থেকেছে, কারণ ভারত জানে যে নতুন একটা সরকার আসলে পরে এই আরাকানে বা রাখাইন রাজ্যে মার্কিনীদের সাথে যুক্ত হয়ে ভারত এখানে চীনকে প্রতিহত করার একটা সুযোগ তৈরি হবে। সার্টেনলি, আমার তো তাই মনে হয়। আমি এইভাবে ভাবি যে ভারতের যে 15 বছর ধরে একটি পার্টিকে ব্যাক করা, সাডেনলি সেটা আমরা কি করে সেই জিনিসটা হারিয়ে ফেলি 2024 অগস্টে। যাই হোক, 2024 অগস্ট হয়ে গেছে, অগস্টের 2024 হয়ে গেছে, তারপরে 9 মাস পেরিয়ে গেছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি, আমাদের ইন্ডিয়ার নেবারহুডে, নেপালে দেখেছি, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, যে লক্ষদ্বীপে দেখেছি, আমরা দেখেছি যে অনেক মানে প্রত্যেকবার ইন্ডিয়া হ্যাজ বাউন্সড ব্যাক। কিন্তু সেই জিনিসটা 9 মাস গড়িয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া পাবলিকলি সেভাবে কোনো কিছু বলছেও না বা করছেও না। তাদের কোনো ইন্টারেস্টই নেই বাংলাদেশকে ফেরত পাওয়া। দেখুন, এই জিনিসটা তো সবাই জানে যে আমাদের নেবারহুডে বাংলাদেশ একটা সলিড পার্টনার ছিল। বাংলাদেশ মানে শেখ হাসিনার আমলের বাংলাদেশ। কিন্তু সেইটাকে ফেরত পাওয়ার জন্য সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে আমাদের আমরা কোনো ধরনের ওভার্ট ইন্টারেস্ট কেন দেখাচ্ছি? আমাদের এই কদিন আগে এপ্রিল মাসের 4 তারিখে থাইল্যান্ডে ব্যাংককে মিস্টার ইউনুস আর মিস্টার মোদি দেখা করলেন। তার মধ্যে কিছু স্টেটমেন্টও ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হলো। সেটা একটা ওয়ার্ডও কিন্তু ইউনুস সরকার ফলো করেনি বা ভারতের যা প্রত্যাশা ছিল বা ডিমান্ড ছিল সেগুলোকে মিট আপ করতে পারেনি। তো এটা ওয়াজ মোর ইন দ্য ফর্ম অফ ফর্ম, কোনো সাবস্টেন্স ছিল না। আপনি যদি পরিষ্কার করে বলেন, যে প্রশ্নটাতে আমি একদম সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, ভারত জানতো শেখ হাসিনা সরকারের পতন হবে, পতন হলে নতুন যে ইন্টারিম সরকার আসবে, এক্ষেত্রে চীনের আধিপত্য কমানো যাবে। এই ইন্টারিম সরকার, আমি চীনের আধিপত্যর আগে আমি বলবো,
চীনের আধিপত্যটা পরে আসছে। আমি বলবো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাইলেন্ট পার্টনার ছিলাম। দ্যাটস ভেরি গুড কনক্লুশন। তার মানে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার বা শেখ হাসিনা সরকারের পতনের পেছনে শেখ হাসিনা নিজেও টেলিফোনে বলছেন যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটি ষড়যন্ত্রের প্রেসক্রিপশনটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। তাহলে কি আমরা এই কনক্লুশনে আপনার কথা থেকে আসতে পারি বা আপনার প্রতিবেদন থেকে আসতে পারি যে ভারতও এই সরকার উৎখাতের সাথে জড়িত আমি বা মৌন সম্মতি রয়েছে? এক্স্যাক্টলি, আমি সেটা কিন্তু না এই 9 মাস ধরে ভেবে এসছি। আর আমি এখন এই 9 মাসের যে ইন্ডিয়ান ইনঅ্যাকশন, ইন্ডিয়ান সাইলেন্স, তার থেকে একটা কনক্লুশনই আসতে পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো ডাইরেক্টলি সাপোর্ট করিনি, বাট আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধাও দেইনি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। আমাদের পাওয়ারে কিন্তু অনেক কিছু ছিল বাংলাদেশে, এটা পাবলিক নলেজ অনেক ক্ষেত্রে, যে বাংলাদেশে এমন কিছু ঘটে না যেটা ভারতের সংস্থারা জানে না আর কি। তো এই ক্ষেত্রে এই জিনিসটা বিলিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে বাংলাদেশে ওই সময় যা ষড়যন্ত্র ঘটছিল বা যা কার্যকলাপ চলছিল সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতো না। এটা বিশ্বাস করাটা অন্তত আমার জন্য খুবই ডিফিকাল্ট আর কি। তো তার থেকে আমি এই কনক্লুশনেই আসতে পারি যে আমরা জানতাম অনেক কিছু, কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্টটা এত বেশি আনপপুলার হয়ে গিয়েছিল যে আমাদের মনে হয়েছিল এটাকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অবজেক্টিভটা তার সঙ্গে একমত হয়ে বা একভাবে হয়ে আমরা যদি কিছু মানে ভারতীয় সরকার যদি কিছু না বলে তাহলে হয়তো লোকেরা ভাববে, একটা অ্যাম্বিগুইটির মধ্যে থাকবে যে আমরা আদৌ কি এর সঙ্গে জড়িত ছিলাম কি ছিলাম না। আমার শেষ কথা হবে যে আমরা জানতাম এবং আমরা সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা মার্কিন যুক্তরাষ্ট্রকে করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ এটি স্বীকার করার জন্য। সম্ভবত আপনি প্রথম ভারতীয় সাংবাদিক যেটি স্বীকার করলেন যে ভারত জানতো। এটা স্বীকারের থেকে বেশি হচ্ছে যে এভিডেন্স বেসড ইনফরমেশন হতে হবে। এভিডেন্সটা আসে যারা প্লেয়ার্স, যারা অ্যাক্টার্স, তাদের যে কার্যকলাপ সেটার থেকেই কিন্তু এভিডেন্সটা আসে। আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স পাবেন না এটার মধ্যে। খেলাটাই ওরকম যে এটা একটা ইন্টেলিজেন্স, এক ধরনের ইন্টেলিজেন্স এজেন্সিসদের ইনভলভমেন্ট, এক ধরনের ডিপ স্টেটের ইনভলভমেন্ট, মার্কিনী ডিপ স্টেটের ইনভলভমেন্ট, আর এক ধরনের সরকারি লেভেলের কিছুটা ইনভলভমেন্ট। সেটার এভিডেন্স কিন্তু আপনি ডকুমেন্টারি এভিডেন্স এসে পাবেন না। আপনাকে ইন্টারপ্রেট করতে হবে। আপনি একটু দিল্লির বৈঠককে সূত্র দিয়ে একটু ইন্টারপ্রেট করুন। পিটার হাসের নির্বাচনের পরপর পিটার হাসের দিল্লিতে বৈঠক, এবং সেখানে তিনি অনেকেই বলছেন পিটার হাস চলে গেল, দিল্লি গিয়ে আসলে করছেটা কি? সেখানে কি সকল সিদ্ধান্ত উনি শুধু না দিল্লিতে এসেছিলেন। উনি কোন সময় উনি দিল্লিতে এলেন এখন অনেকেই জানে না যে দিল্লিতে এসেছিলেন কিনা। ওনার টিকিট ছিল কিন্তু উনি যে এয়ারক্রাফট নিয়েছিলেন শ্রীলঙ্কায় যাওয়ার জন্য। তো উনি দুবার এসেছিলেন তখন তাদের ঢাকা স্টেশন ছেড়ে। একবার উনি শ্রীলঙ্কায় গেলেন, কিন্তু শ্রীলঙ্কার থেকে যে উনি ইন্ডিয়াতে ঢোকেননি সেটার এভিডেন্স কোথায় আছে, কিন্তু আমরা সাসপেক্ট করি উনি ইন্ডিয়ায় ঢুকেছিলেন। আরেক সেকেন্ড টাইম উনি ইন্ডিয়াতে এলেন ক্রিসমাসের সময়। এটা বলে অনেকে জানতে পেরেছিল উনি বন্ধুদের সঙ্গে সময় কাটাবার জন্য ক্রিসমাসে উনি এসেছিলেন। উনি ওই সময় বম্বেতে গিয়েছিলেন, এটাও আমরা জানি আর কি। হ্যাঁ, তো তখন কার সঙ্গে, এগুলো আমি রিপোর্ট করেছি, কিন্তু তখন কার সঙ্গে কিভাবে কি বিষয় নিয়ে উনি মিট করেছিলেন সেটা কিন্তু অনেকেই জানে না, আমিও জানি। আচ্ছা, তো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার সাথে ভারতও জড়িত। তো এখন
একটা পক্ষ সব সময় মনে করে বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগের সকলেই মনে করে ভারত শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, ভারত আবার শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে বসিয়ে দেবে এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বরং এই রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে ভারত। হ্যাঁ, তো তাহলে আপনার বিশ্লেষণ থেকে তো আমরা দেখছি যে ভারতও কি তাহলে ডুয়াল রোল প্লে করছে, এই আরাকান দিয়ে ইস্যুটাকে সমাধান করে মার্কিনীদেরকে সহায়তা করে আবার পুনরায় বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে আওয়ামী লীগকে ব্যবহার করা হবে? আমার খুব টাফ মনে হচ্ছে এটা। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। কেন কিনা আওয়ামী লীগের একটা জায়গায় একটা পপুলারিটি বলবো না, বাট তাদের নেতাদের গণদের নিয়ে একটা ইরোশন হয়েছে। মানুষের যেটা জানতে পেরেছে বা বোঝেও এখন যে কিছু কিছু নেতা মানে আনলিমিটেড বলতে পারে অনেক বড় আকারের লুটপাট যেটাকে আমরা বলি সেটা করেছেন, ৯/৬ করেছেন। তার সঙ্গে হচ্ছে হয়তো এই মিসইউজ অফ পাওয়ার সেটা করেছেন। তো এই যে কিছু নেতা আছেন আর কি, তাদের কিন্তু আমি জানি না আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের ইন্টারনাল রিফর্ম হবে কিনা, কিন্তু যদি হয়, যদি তাদের বাংলাদেশের রাজনৈতিক এনভায়রনমেন্টের মধ্যে আবার ফিরতে হয়, এই নেতাদের কিন্তু ফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। শেখ হাসিনার এগেনস্টে অনেকেই বাংলাদেশে এখনো ক্ষিপ্ত, স্টুডেন্টস সার্টেনলি ক্ষিপ্ত, কিন্তু এটাও দেখা যাচ্ছে এখন যেটা আমরা জানতে পারছি আর কি, বা আওয়াজ যেটা উঠছে যে আগেই তো ভালো ছিল। এই যে চরম লেভেলের অরাজকতা, এই যে ললেসনেস, এই যে একটা কোন ধরনের ফরেন পলিসির মধ্যে নির্দিষ্টতা নেই, যে যা পারছে করছে আর কি, এইটা হয়তো কিছুটা মার্কিনিরাও চায়, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজরা কি বুঝতে পারছে এখানে যে কোন কোন ইস্যুগুলোকে নিয়ে ফোকাস করে? সবাই বলছে নির্বাচন, সবাই না, বিএনপি বলছে নির্বাচন হওয়া উচিত। ভারতের চাওয়াটা এটাই অনেক সময় একটু অস্বস্তিকর। ভারত চায় যে রিফর্ম করুক আওয়ামী লীগ, ভারত চায় সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ রিফর্ম হবে, অথবা সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ রিফর্ম হবে, অথবা সাবেক শিরিন শারমিনের নেতৃত্বে হবে, অথবা আইভি রহমানের নেতৃত্বে হবে। এই যে ভারতের চাওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? একটি দেশ, আপনি প্রতিবেশী দেশ, আমি তো এটা কোথাও দেখছি না যে এটা ভারত চাইছে না, এই পারসেপশনটা বাংলাদেশে রয়েছে। এটা ইন্টারপ্রেট করা হচ্ছে, যেটা আপনি বললেন পারসেপশন, কিন্তু এই পারসেপশনটা যেটা রয়েছে এটা কতটা বেসড অন রিয়ালিটি। এখন আপনাকে দেখতে হবে যে এই যে ৩-৪ জন নেতাদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে কি সেই ক্ষমতা আছে বা তাদের কি সেই ধরনের অথরিটি দেওয়া হয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের থেকে যে আপনারা এইটা করলে আপনারাই একটা নতুন আওয়ামী লীগের দেওয়া হয়নি, নতুন আওয়ামী লীগের নেতৃত্বের কথা ভাবা হয়েছিল এবং তখনই আমরা দেখলাম যে জনাব সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশ থেকে চলে গেলেন, আইবি রহমানকে গ্রেফতার করা হলো। অর্থাৎ যেই সম্ভাবনার কথাগুলো ভাবা হচ্ছে রিফর্মের জন্য, সেই সম্ভাব্য নেতৃত্বকে আবার জেলে ভর্তি করা হলো অথবা দেশ থেকে বাধ্য করা হলো। কিন্তু রিফর্মটা তো কিছু লোকজনকে কেন্দ্র করে হয় না, রিফর্মটা তো হয় যে আমরা ডেলিবারেট করব যে আমাদের মধ্যে কি প্রবলেম হয়েছিল যাতে আমাদের ক্ষমতাচ্যুত হতে হলো আর কি। সেই যে ইন্টারনাল সেই ইন্ট্রোস্পেকশনটা কি আওয়ামী লীগের মধ্যে হচ্ছে? আর সেই ইন্ট্রোস্পেকশনটা যদি হয়, ইনার পার্টি ডেমোক্রেসি হচ্ছে কি, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়।
একটা ইনার পার্টি ডেমোক্রেসি হোক, যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বাদ দেওয়া হোক, আর একটা অন্য ধরনের আওয়ামী লীগ সামনে আসুক। কেন কিনা যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা কি সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল? তারা কি কোনোভাবে এমন একটা সিচুয়েশন, মানে তারা কি যেটা মানে তারা কি কমপ্লিটলি করাপ্ট ছিল? সবাই কি করাপ্ট ছিল? সেই জন্যই কি আমাদের সাবেদ হোসেন চৌধুরীর উপরে ফোকাস করতে হবে, আমাদের বাকিদের উপরে ফোকাস করতে হবে? তাদের কি সেই ক্যালিবার আছে এই ধরনের পার্টিটাকে আবার কন্ট্রোলের মধ্যে আনা? বাকি পার্টিতে যারা লোকজন আছে তারা কি এটা মেনে নেবে? তো এর মধ্যে নানান জটিলতা আছে। আর এটা বলা আমার জন্য মুশকিল হয়ে যাবে, হয়তো ইন্ডিয়ার লোকজনের সঙ্গে ইনভলভ আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে, আপনার খেয়াল হবে যে যখন 4 তারিখে প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা হলো, আমাদের সাইডের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টে বলা হয়েছিল ইনক্লুসিভ ইলেকশন। আর আমরা বুঝতে পেরেছি সেই ইনক্লুসিভ ইলেকশনটা কি মিন করে। কিন্তু সেই জায়গাটায় আসার জন্য আওয়ামী লীগের মধ্যে সেই ধরনের ইন্ট্রোস্পেকশন এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের মধ্যে কাকে রেখে কাকে বাদ দিয়ে এই ধরনের একটা নতুন আওয়ামী লীগ গড়ে উঠতে পারে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। সেটা ইন্ডিয়ার লোকজনরা কতটুকু জানে বা কতটুকু এনকারেজ করছে। আর আমাদের এটাও দেখতে হবে যেটা আওয়ামী লীগের মধ্যে এই প্রক্রিয়াটা, এই প্রসেসটা কতটুকু গ্রহণযোগ্য হবে। কেন কিনা এর সঙ্গে জড়িত আছে হচ্ছে যে ইফেক্টিভ লিডারশিপ। আমরা থামাতে চাই, আমরা সেই আলোচনায় যেতে চাই না। আজকের আলোচনা আওয়ামী লীগ রিফর্ম নয়।